আচ্ছা, আমাদের কি প্রবলেম আছে কিনা যে আমরা তামাদি আইনে গত 2টা ক্লাসে পড়ছি যা যা, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করেন, অথবা আমি কিছু এমসিকিউ প্যাটার্ন আমরা আলোচনা করব। আচ্ছা, যদি বলা হয় যে নির্ধারিত মেয়াদ শেষেও আদাব। ওকে, কারো কোন কারো কোনো কারো কোনো প্রশ্ন আছে গত 2টা ক্লাস নিয়ে তামাদি আইনের উপরে স্পেসিফিক? হ্যাঁ দাদা। হ্যাঁ, প্রশ্ন করেন দাদা। 8 নাম্বার কাইন্ডলি স্যার, দাদা 8 নাম্বার ধারাটা একটু কাইন্ডলি যদি বলে দিতেন, ব্যতিক্রম যেটা, 8 নাম্বার ধারা পড়তে গেলে আমাদেরকে ধারা, আচ্ছা আর কারো কোনো প্রবলেম? একসাথে আলোচনা করি। তামাদি আইনের আর কারো কোনো প্রবলেম? দাদা আমি তো করতেই পারিনি ক্লাস। আপাতত নাই দাদা। ওকে, আপাতত না থাকলে আমরা 8 নাম্বার আর দাদা 28 নাম্বার ধারাটা একটু কাইন্ডলি একটু বলবেন। সেকশন 8 লিমিটেশন অ্যাক্ট, সেকশন 8, সেখানে বলছে যে লিগ্যাল ডিসএবিলিটি কোন জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো না, সেটা বলতে গিয়ে বলছে যে লিগ্যাল ডিসএবিলিটিকে আমরা কোন জায়গাতে ব্যবহার করতে পারবো না। এই ধারাটা পড়ার আগে আমাদেরকে সেকশন 6 পড়তে হবে, কারণ সেকশন 6 এ বলছে কোন কোন ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি ব্যবহার হবে। সেখানে আমরা দেখছিলাম লিগ্যাল ডিসএবিলিটি ব্যবহার হচ্ছে মূল মামলার ক্ষেত্রে, আর হচ্ছে ডিক্রি জারির আবেদন পত্রে। ডিক্রি জারির আবেদন পত্রে লিগ্যাল ডিসএবিলিটি ব্যবহার হয় আছে মূল মামলায়, আর হচ্ছে ডিক্রি জারির আবেদন। আচ্ছা, তাহলে সেকশন 6 কিন্তু এটাও বলে দিচ্ছে, এটা বলে দেয় নাই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যেহেতু বলছে যে মূল মামলা আর ডিক্রি জারির আবেদনে লিগ্যাল ডিসএবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে, আইনগত অক্ষমতাকে ব্যবহার করা যাবে, সো ব্যবহার করা যাবে না কখন? এটা স্পষ্টই বোঝা যায় যে ব্যবহার করা যাবে না হচ্ছে আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, বা ডিক্রি জারি ছাড়া যদি অন্য কোনো আবেদনপত্র থাকে, সেই জায়গাতে লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। আরো যাবে না কোথায়? আরো যাবে না কোথায় সেটা বলছে, আরো যাবে না কোথায় সেটা বলছে সেকশন 8 এ। অর্থাৎ সেকশন 8 এ স্পষ্ট করে বলে দিছে যে লিগ্যাল ডিসেবিলিটিকে আমরা অজুহাত হিসেবে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। বলছে প্রিএমশনের ক্ষেত্রে অগ্রকুড়ার মামলায়, মানে অগ্রকুড়ার মামলা আমি বলতে পারবো না যে আমি ইনসান ছিলাম, পাগল ছিলাম, আমি নাবালক ছিলাম, আমি
ইডিয়ট ছিলাম, জড়বুদ্ধি সম্পন্ন লোক ছিলাম, এগুলো আমি বলতে পারবো না। সো আমরা দেখি তাহলে প্রিএমশনের ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি প্রযোজ্য হচ্ছে না, এবং একই সাথে আমরা দেখি যে স্পেশাল লয়ের ক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটি প্রয়োগ হচ্ছে না। আবার আমরা এটাও দেখি যে লিগ্যাল ডিসএবিলিটি অবসান হওয়ার পর লিগ্যাল ডিসএবিলিটি অবসান হওয়ার পর 3 বছরের মধ্যে আমাদেরকে মামলা দায়ের করতে হবে। 3 বছর পরে লিগ্যাল ডিসএবিলিটি অবসান হওয়ার 3 বছর পর, তাহলে 3 বছর হচ্ছে আমার জন্য নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়ের মধ্যে আমি যদি মামলা দায়ের না করতে পারি তখন লিগ্যাল ডিসএবিলিটি প্রযোজ্য হবে না। তাহলে এই কথাগুলো বলছে সেকশন 8-এ, মানে সেকশন 8-এ প্রবেশ করতে হলে আমাদেরকে সেকশন 6 পড়ে আসতে হবে। এবার আমরা যাই হচ্ছে সেকশন 28-এ। দাদা 28-এ কি দাদা বলছে? হ্যাঁ আছে। দাদা হ্যাঁ, রেকর্ডিং কি আপনি করতেছেন? আমি কিন্তু রেকর্ডিং করতেছি। না রেকর্ডিং তো এখন চলমান আছে, পরেরটা করেন তাইলে। তাহলে আপনার ওকে আছে তো নাকি? তাহলে আপনি করেন, সমস্যা নাই। ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন যে সেকশন 20-তে কি বলছে লিমিটেশন অ্যাক্টের? সেখানে বলছে যে আপনি একটা সম্পত্তির দখলে আছেন, সেই সম্পত্তির মালিক কিন্তু আপনি না, কিন্তু আপনি একটা সম্পত্তির দখলে আছেন, সেই সম্পত্তির মালিক আপনি না। তো আপনি সেটা টানা 12 বছর উইদাউট ইন্টারাপশন, কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া, কেউ আপনাকে এনজয়মেন্টে ডিস্টার্ব করতেছে না, এরকম অবস্থাতে আপনি কি করলেন? আপনি এরকম অবস্থাতে আপনি মানে আপনি আপনাকে দখল থেকে সরায় দিন, তখন আপনি আদালতে যাবেন। প্রথমত হচ্ছে যে আপনি 12 বছর একটানা নিরবচ্ছিন্ন ভাবে উইদাউট ইন্টারাপশন ফ্রম আদার সাইড আপনি একটা সম্পত্তির দখলে আছেন, আপনাকে দখল থেকে সরায় দিল, আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে মামলা করলেন যে এই সম্পত্তির মালিক আমি, কারণ আইনে বলে দেওয়া আছে টানা 12 বছর যদি কেউ সম্পত্তির ভোগ করে তাহলে সেই সম্পত্তি তার হয়ে যায় ক্লেম করলে, এবং যদি প্রমাণ করতে পারে যে তাকে কোনো বাধা দেয় নাই। তারপরে বিষয়টা হচ্ছে এখন আপনাকে বেদখল করা হলো, এখন আপনি কত সময়ের মধ্যে মামলা দায়ের করবেন? আপনাকে মামলাও দায়ের করতে হবে 12 বছর সময়ের মধ্যে। সাপোজ আপনি যে সম্পত্তিটার দখলে 12 বছর ছিলেন, সেই সম্পত্তিটা থেকে যদি আপনাকে ডিসপোজেস করা হয়, আপনাকে বেদখল করা হয়, তাহলে সেদিন থেকে 12 বছর সময়ের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। সেদিন থেকে 12 বছর সময়ের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। এটা কোথায় বলছে? এটা লিমিটেশন অ্যাক্টের 142, লিমিটেশন অ্যাক্টের 142 অনুচ্ছেদে বলছে। তাহলে আমাদের লিমিটেশন অ্যাক্ট সংক্রান্ত কথাবার্তা মূলত শেষ। এখন আমরা দেখব, আচ্ছা লিমিটেশন আমাদের আর কোনো প্রবলেম আছে লিমিটেশন অ্যাক্টে? তামাদি আইনে আমাদের কোনো প্রবলেম আছে? জি দাদা। হ্যাঁ, কি দাদা problem? যেদিন থেকে 28 ধারা যেদিন থেকে আমাকে 12 বছর আমি
12 বছর দখলে থাকলাম, যেদিন থেকে আমাকে উচ্ছেদ করা হবে সেই দিন থেকে পরবর্তী 12 বছর আমার তামাদি টান। হ্যাঁ, পরবর্তী 12 বছর আমার তামাদি। পরবর্তী 12 বছর। আর যে আরেকটা হচ্ছে 8 ধারায় আপনি ওই যেটা যে আমি লিগ্যাল ডিসেবিলিটি যেখানে কাজ করবে না সেই ক্ষেত্রে আমার মামলাটা কি হবে? আইনগত অক্ষমতা যদি আমার কার্যকর না হয় সেই ক্ষেত্রে আমার অধিকার আদায়ের জন্য আমি কিভাবে লড়তে পারি? যেখানে আপনি আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে বলতেছেন, হ্যাঁ, আমি অজুহাত হিসেবে দেখাতে পারবো না, সেক্ষেত্রে আমার সেখানে খারিজ হয়ে যাবে। আপনি তো আইনগত অক্ষমতার অজুহাতটা কখন দেখাচ্ছেন? আপনি নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করছেন এবং বলতেছেন আমি পাগল ছিলাম এই সময়টাতে, ঠিক না? জি, জি। আর যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করেন বা আদালতে যে প্রসিডিংস আছে সেটা যদি করেন, তাহলে তো আপনাকে লিগ্যাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে দেখানোর প্রশ্নই আসে না। আপনি কেন দেখাচ্ছেন? আপনি মামলা করতে ডিলে করছেন। ক্লিয়ার বিষয়টা? সেই জায়গাতে যদি লিগ্যাল ডিসেবিলিটি অ্যাপ্লিকেশন না থাকে সেই ক্ষেত্রে সেকশন 3 অনুসারে বলা হবে আপনি যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে মামলাটা দায়ের করতে পারেন না, সো এটা ডিসমিস করে দিবে, খারিজ করে দিবে। ক্লিয়ার? জি জি দাদা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রবলেম? লিমিটেশন অ্যাক্ট। দাদা দাদা এই যে আপনার হচ্ছে এই দাদা এখানে একবার বলছিলেন যে পাগল ভালো হয়ে গেলে মামলা করলো, কিন্তু মামলা করার পর মামলা আমার অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপর সে মামলা চলাকালীন অবস্থায় পাগল হয়ে গেল, সেক্ষেত্রে তখন যদি ডিক্রি বা কোনো অ্যাপ্লিকেশন বা এই যে মামলার যে প্রসিডিওর গুলা, তখন সেক্ষেত্রে সেটা কে মেনটেন করবে? মানে সময় গণনাটা স্থগিত থাকবে না, মেনটেন করবে তার রিপ্রেজেন্টেটিভ। তো রিপ্রেজেন্টেটিভ কি শুধু তখনই হচ্ছে ইয়া করবে, মানে নিয়োগ দেওয়া হবে? মাইনরের ক্ষেত্রেও তো আমরা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিতে পারি না? আচ্ছা, মাইনরিটি থাকা অবস্থা তো আপনি মামলাই করতে পারবেন না। ধরেন যে যে বাচ্চার মাইনর, তার বাবা মারা গেছে বাট তার মা আছে, সেক্ষেত্রে তার মা কি মামলাটা করতে পারবে না? মাইনর থাকা অবস্থা তো সে মামলাই করতে পারবে না। আচ্ছা, মাইনরিটি তো একটা লিগ্যাল ডিসেবিলিটি, এটা তার জন্য একটা বাধা। সেখানে সেটা বুঝলাম, কিন্তু সম্পত্তি রিলেটেড দ্বারা যদি কোনো ডিসপিউট হয়, ধরেন চাচার সাথে তার রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ ওই সেটাই, শিশুর পক্ষে তার রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ সেটাই। যদি মা ঠিক আছে। বাবা কেউ না থাকে, তাহলে তার যে গার্ডিয়ান আছে, লিগ্যাল গার্ডিয়ান, রাষ্ট্র থেকে বা আইনের মাধ্যমে যাকে নিযুক্ত করা হবে, সে যদি একেবারে খুঁজে না পাওয়া যায় তখন রাষ্ট্র। আর ওই মামলা চলাকালীন ক্ষেত্রে যে পাগল হয়ে গেল, তখন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সেটার দায় দায়িত্ব নিবে, এটাই তো বললেন? হ্যাঁ, ঠিক আছে দাদা। এবার হচ্ছে 23 ধারা বলছে, 23 ধারাতে বলছে কন্টিনিউইং ব্রিচেস অফ কন্ট্রাক্ট, মানে আপনি বারবার একটা কন্ট্রাক্ট ব্রিচ করতেছেন। তা আপনি ভাবতেছেন মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি আপনার সাথে কন্ট্রাক্ট করলাম যে আমি রাস্তাটা করে দিব, এই 1 মাস সময়ের মধ্যে রাস্তাটা করে দিব। 1 মাস সময়ের মধ্যে রাস্তাটা করতে পারলাম না, তো মামলা করার কারণ উৎপত্তি হলো। আবার বললাম ঠিক আছে, এই মাসে তো করতে পারে নাই, আগামী ডিসেম্বর মাসের মধ্যে করেই দিব। ডিসেম্বর মাসের মধ্যে করতে পারলাম। এভাবে প্রত্যেকটা মুহূর্তে যখন আপনার কন্ট্রাক্টটা ব্রিজ করা হবে, ঠিক নতুন করে সেই সময়টাতে কি হবে, আমাদের মেয়াদ গণনা শুরু হবে। আপনি ভাবতেছেন আমি এবার রিফিউজ করলাম, তার সময়টা অতিবাহিত হয়ে গেছে, বিষয়টা আপনি যতবার রিফিউজ করবেন ততবার নতুন করে সে সময় পাবে মামলা করার জন্য, ঠিক একই সময়টা পাবে। মনে করেন যে আজকে ব্রিজ করে আপনি একটা টাইম দিতেছেন 1 মাসের মধ্যে, তাহলে 1 মাস সময়টার গণনার মধ্যে থাকবেন। আপনি নতুন করে যদি সে নির্ধারিত মামলাটার জন্য যদি মেয়াদ থাকে আপনার 1 বছর, তাহলে 1 বছর। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? দাদা 20 ধারাটা একটু বুঝাইলে ভালো হতো।
আংশিক ঋণ বা সুদ গ্রহণ প্রদানের ফলাফল যেটা একটু বিশ দ্বারা আমরা পড়বো না, 20 দ্বারা বাদ, সেকশন 20 বাদ। তারপরে মানে যেটা পরীক্ষা আসবে না সেটা আমরা পড়বো না, এটা হচ্ছে স্পষ্ট কথা, কারণ সবাই আমরা পাস করব। আপনি যদি পার্সোনালি বুঝতে চান তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দিব, বাট সময় নষ্ট করবো না আর কি। যেটা পরীক্ষা আসবে না সেটা টোটালি পড়বো না। দাদা কিছু প্রশ্ন করবেন, যে তামাদি আইন যতটুকু পড়ানো হয়েছে তার ভিতর থেকে কি কোনো কোশ্চেন করা হবে? হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই করা হবে। স্যার 19 ধারাটা একটু বলেন স্যার, 19 ধারাটা একটু বুঝাই বলেন। 19 ধারাতে বলছে ইফেক্ট ইন অ্যাকনলেজমেন্ট অফ রাইটিং, মানে হচ্ছে আপনি লিখিত ভাবে একটা কিছু স্বীকার করে নিচ্ছেন। সাপোজ মনে করেন যে আপনি আমার পাওনাদার, মনে করেন আপনি আমার পাওনাদার, তার মানে আমার কাছ থেকে আপনি টাকা পাবেন। খেয়াল করে আমি লিখিতভাবে বলে দিলাম, মানে লিখিতভাবে দায় স্বীকার করে নিলাম যে আপনি আমার কাছ থেকে টাকা পান, আপনাকে আমি এই তারিখে পরিশোধ করব। আমি যেই তারিখ থেকে দায় স্বীকার করলাম, যেই তারিখ থেকে দায় স্বীকার করলাম লিখিতভাবে, সেই তারিখ থেকে আমার মেয়াদটা গণনা শুরু হবে সেই পারপাসে মামলা করার জন্য আমি যতদিন পাবো ততদিন। মানে একটা বিষয় কি, আমি যেদিন অ্যাকনলেজমেন্টে গেছি, যেদিন আমি আমার লায়াবিলিটিকে স্বীকার করে নিছি, মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি দায়কে গ্রহণ করে লিখিতভাবে, কেউ যদি দায়কে মেনে নেয়, দায়কে স্বীকার করে, হ্যাঁ আই এম ডেপ্টেড, আমি ঋণী, সেই ক্ষেত্রে আপনি কত সময়ের মধ্যে, সে যদি এটা ব্রিজ করে, লঙ্ঘন করে, সে যদি বলেন না আমি দায় পরিশোধ করবো না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি কত সময়ের মধ্যে মামলা দায়ের করবেন? সেক্ষেত্রে যেদিন লিখিতভাবে দায় স্বীকার করছে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ক্লিয়ার? তারপরে লিমিটেশন অ্যাক্ট থেকে, তারপর ওকে, আমরা লিমিটেশন অ্যাক্ট থেকে মাঝখানে একটা ক্লাসে এমসিকিউ জিজ্ঞেস করব। দাদা তাহলে 17 একটু বুঝায় দেন। মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। 17 পড়বো না, মানে কিছু ধারা আমরা যখন পড়বো, মানে মনে করেন যে যেগুলো বাদ গেছে না এগুলো আমাদের লাগবে না। তাহলে কি 17 লাগবে না? না, 17 লাগবে না। আমরা দাদা তো পড়িয়েছে 3 থেকে 9, 12, 18, 14 আছে। হ্যাঁ 14 আছে, 19, 23, 26, 28, 29, হ্যাঁ 7 আছে। তারপরে যদি কোনো ধারা প্রয়োজন হয় সেটা আমি বলবো, তবে আমরা আমাদের মাথা এখন 65, আমরা 65 পাবো এই সিদ্ধান্তে পড়তেছি। জি 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 দাদা, ওকে, তাহলে আমরা আজকের মতো চলে যাচ্ছি। দাদা কিছু প্রশ্ন বলতেন যে তামাদি আইন থেকে একটু ভালো হতো। ওটা দাদা তো বললো, আঙ্কেল দাদা বললো তো যে আপনার মাঝে একদিন ক্লাস ইয়া করে আপনার পরীক্ষা নিয়ে হ্যাঁ অন্য ক্লাসে এটা নিয়ে প্রশ্নটা। হ্যাঁ আজকে থাক, আজকে দাদা যেভাবে পড়াচ্ছে পড়ি আমরা। ওকে, না না সেটা আমরা একটা নির্ধারিত টাইমে করবো। মানে আমাদের রবিবার এবং মঙ্গলবার আমাদের খুব ভালোভাবে ক্লাস চলবে। আমরা মাঝখানে এই ক্লাসের পড়াটার উপরই এমসিকিউ আমরা যে কোনো একটা দিন
আলোচনা করব। ক্লিয়ার? ওকে, আমরা এখন এটা ডেট দিয়ে দিবেন, সবকিছু গ্রুপে বলবো, ডেট দিয়ে দিবেন কবে মানে এটা ইয়ে করবেন। সবকিছু গ্রুপে জি, থাকবে জি। দাদা, সবকিছু গ্রুপে থাকবে। আচ্ছা, জি, থ্যাংক ইউ দাদা। আপনার আরেকটা কারণ আছে এর পিছনে, যেমন একটা সাবজেক্ট দিয়ে আপনি নিজেকে জাস্টিফাই আমরা করতে পারবো না। এই কারণে দুইটা যখন শেষ হবে তখন যদি আমরা এলোমেলো ভাবে করি তখন দেখবেন যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি। এটা একটা বিষয়। এখন দেখা যাবে কি যে আমরা যে প্রশ্নটাই করি না কেন সবই পারতেছে, তখন দুইটা সাবজেক্টকে মিক্স করে করা হবে তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আর ডিফিকাল্টি তো শেখা উচিত। ওকে, আমরা এসআর একটা যাব। এসআর অ্যাক্ট আমরা একটু মিউট করে দিই সব। সুনির্দিষ্ট প্রতিকারণের সেকশন 5, সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা 5। এটা আনতে পারি কিন্তু সাউন্ড তো পাইতেছ না। আপনার সবকিছু ঠিক আছে রেজাউল ভাই, সাউন্ড তো পাইতেছ না। আপনার সবকিছু ঠিক আছে। ওটা একটা দেন, সাউন্ড তো মিউট বাড়াইতে করেন, দিন, মিউট সাউন্ড করেন, আসতেছে তাহলে না। পারবেন। লিংক দাও না। আচ্ছা, এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতীক স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সেকশন 5 আমরা তামাদি আইন মোটামুটি ভাবে শেষ করছি। সেকশন 5, সেকশন 5 এ বলছে যে আমরা যে এসআর অ্যাক্ট বলি, এই এসআর অ্যাক্ট কি নিয়ে কাজ করবে। রেজাউল ভাই আপনার সবকিছু ঠিক আছে? রেজাউল ভাই আপনার সবকিছু ঠিক আছে? ওকে, আরে ভাই মিউট করেন না কেন? মিউট করেন। বিকাদের লোক ওটা একসাথে এই একসাথে ইভেন্ট তো আমারটা দেন দিন না এটা একটা সেট দেন হ্যালো। তবে একটা কথা বল, একটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কেউ অন্যভাবে নেবেন না। আমরা এখানে সবাই ম্যাচিউর এবং এনাফ ম্যাচিউর। আমরা এলএলবি এলএলএম করা সবাই, আমরা কিভাবে বুঝি কোন পরিবেশে কিভাবে থাকতে হয়। এটা তো এখানে তো শেখানোর কিছু না। আপনি যখন কথা বলবেন তখন আপনি যেটা করা দরকার, যখন আপনি কথা বলবেন না তখন আপনি মিউট করে রাখেন। দেখছি এটা করা করছি মাত্র। রেজাউল ভাই আপনার সবকিছু শোনা যাচ্ছে, কোনো প্রবলেম নাই, আপনি লেকচার শুনতে থাকেন। না এই রেজাউল ভাই আপনি মিউট করেন, মিউট করেন। আমি তো সাউন্ড পাই না, এই পাই আপনি না, মিউট করেন। সাউন্ড পাই না। মিউট করছি। মিউট করেন না। আমি এই কারণে বারবার বলি যে আপনাদের জুম ব্যবহারে কারো প্রবলেম থাকলে আমারে বলেন। আমি পার্সোনালি 5-6 জনের সাথে কানেক্ট হয়ে সেটা মানে ট্রায়াল দিছিলাম। এখন মিউট আনমিউট জিনিসটা যদি আমরা বুড়ো হয়ে গেছি সবাই, আমাদের বয়স সবার 25-এর উপরে, সেখানে এটা আসলে মানে এটা হচ্ছে একটা মানে ফর্মাল ওয়ে। সেখানে তো আর এগুলো বারবার বলাটা আসলে যে বলে তারও কষ্ট লাগে আর কি, মানে লজ্জা লাগে আর কি। এটা আমার মনে হয় না। আচ্ছা, যাদের প্রবলেম তারা হচ্ছে যে মেসেঞ্জারে নক দিয়ে, আজকে আমরা এভাবেই থাকি, মেসেঞ্জারে নক দিয়ে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। ওকে, এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। রিলিফ মানে হচ্ছে প্রতিকার। তার মানে এই একটার মধ্যে বলেই দিছে যে আমার কাছে যেভাবে প্রতিকার চাওয়া হবে আমি ঠিক সেভাবেই প্রতিকার দিব। এই আইনটা স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে বলে দিছে যে কিভাবে বা কয়ভাবে
প্রতিকার দিবে। আমরা সেকশন 5-এ যাই। সেকশন 5-এ কে দেখেন যে এসআর অ্যাক্ট সেকশন 5 সেখানে বলে দিছে যে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় 5 ভাবে। কয় ভাবে? 5 ভাবে। এখন দেখেন এটাকে যদি আমরা একটা রিটেন প্রশ্ন করি, আমরা যদি একটা প্রশ্ন লিখি যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে, এই প্রশ্নটা একটু লিখে রাখি। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। আবার যদি বলি ঠিক একইভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন পক্ষগণ কিছু ক্ষেত্র ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার চাইতে পারে না, অথবা পক্ষদের সুনির্দিষ্ট প্রতিকার চাওয়ার ক্ষেত্রে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে। পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে। দাদা ওনাকে রেজাউল ভাইকে লিভ করে দেন আজকে গ্রুপ থেকে। দাদা প্রশ্নটা আরেকবার বলেন। সুনির্দিষ্ট প্রতিকার চাওয়ার ক্ষেত্রে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে। ঠিক এইভাবে কিন্তু রিটেন কোশ্চেন হবে। রিটেন কোশ্চেন। তাহলে একটা ব্যাপার খেয়াল করেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আমি তো কথাই শুনি না দাদা। সেকেন্ড কোশ্চেনটা যদি আবার একটু করতেন শুনি। সুনির্দিষ্ট প্রতিকার চাওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আদালতের সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। এখন উত্তরটা কি হবে? এই যে দেখেন দাদা চাওয়ার ক্ষেত্রে তো বলছেন যে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে। হ্যাঁ, পক্ষদের সীমাবদ্ধতা, তাহলে মানে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে প্লাস আদালতের সীমাবদ্ধতা রয়েছে। ক্লিয়ার? এখন কিভাবে সীমাবদ্ধতা বলতে কি বুঝি? সীমাবদ্ধতা বলতে বুঝি আপনি এই বাউন্ডারির বাইরে যেতে পারবেন। এখন এসআর অ্যাক্টের অধীনে কেউ প্রতিকার চাইল, এসআর অ্যাক্টের অধীনে কেউ কম্পেনসেশন সে মামলা দায়ের করলো। এখন কথা হচ্ছে এই কম্পেনসেশন
আদালত দিতে পারবে কিনা, বা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে আদালত প্রতিকার দিতে পারবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার এর মাধ্যমে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যায় না। আদালতের কাছে কম্পেনসেশন সে মামলা দায়ের করলো এসআর অ্যাক্টের অধীনে আদালত পারবে কিনা, এক নম্বর বিষয়। আরেকটা হচ্ছে পক্ষগণ, মানে যিনি মামলার বাদী হবেন, আলটিমেটলি যিনি বাদী হবেন, প্লেনটিফ হবেন, তিনি কম্পেনসেশন সে ক্ষতিপূরণ সে মামলা দায়ের করতে পারবেন কিনা, করলে সেটা টিকবে কিনা। সেকশন 5 এ যে 5টি ক্ষেত্রে কথা বলছে, যে 5 ধরনের প্রতিকারের কথা বলছে, সেই 5 ধরনের প্রতিকারের বাইরে আদালত প্রতিকার দিতে পারে না। সেই 5 ধরনের প্রতিকার ব্যতীত পক্ষগণ সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার চাইতে পারে না। এই যে পারে না, 5টি ওয়ে ছাড়া অন্য কোনো ভাবে প্রতিকার দিতে পারে না আদালত। দিস ইজ দ্য লিমিটেশন অফ দ্য কোর্ট। একই ভাবে এই 5টি ক্ষেত্র ব্যতীত পক্ষগণ রিলিফ ক্লেম করতে পারে না। দ্যাট মিন্স এটা হচ্ছে পক্ষদের জন্য সীমাবদ্ধতা। আপনাকে বলতে হবে সেকশন 5 এ স্পষ্ট করে বলে দেওয়া আছে এই 5টি ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ বা এই 5 ভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া যায়। সো আদালতের বাইরে যাইতে পারে না, পক্ষগণ এর বাইরে গিয়ে রিলিফ ক্লেম করতে পারে না এসআর অ্যাক্টের অধীনে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখেন যে রিটেন কোশ্চেন কিভাবে আসতে পারে। খুব সিম্পল, বাট প্রশ্নটা বুঝতে হবে। আপনাকে স্পষ্ট মুখস্থবিদ্যার মতো লিখতে হবে যে এই 5 ভাবে প্রতিকার দিতে পারে, আদালতে 5টা ক্ষেত্র ব্যতীত বাইরে যেতে পারে না। সো আমরা বলতে পারি সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। সিম্পল। আচ্ছা, আমাদের 40 সেকেন্ডের মধ্যে কেটে যাবে। আমরা একইভাবে নতুন করে আবার জয়েন দেব। একইভাবে নতুন করে আবার জয়েন দেব। তাহলে সেই 5টি ওয়ে কি কি? 5টি ওয়ে হচ্ছে, যেমন হচ্ছে মামলা হলো, আমি সম্পত্তি সংক্রান্ত মামলা করলাম, সম্পত্তি নিয়ে মামলা করলাম যে আমাকে বেদখল করা হয়েছে, তো জাজমেন্টে আমি দখল পাইলাম। শুধু দখল পেলাম বিষয়টা এরকম না। এখন আমাকে যদি বলা হয় যে মিঠু শাহ, আপনি ধানমন্ডির ওই বাড়ির ওই ফ্ল্যাটটা পাইছেন জাজমেন্টে,